এশিয়ান কাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একটা ম্যাচ আজকে হতাশায় শেষ হলো, আপনার পর্যবেক্ষণটা কি এই ম্যাচের উপরে? ধন্যবাদ আপনাকে। পর্যবেক্ষণ কিছু নেই, স্টার্টিংটা খুব ভালো ছিল। আমরা সবসময় যেটা বলেছিলাম যে আমাদের স্কোরিংয়ের ক্ষমতা কম, আমরা স্কোর না করাতে আমাদের অনেক ম্যাচ আমরা হারতে হয়েছে, অনেক ম্যাচ ড্র করতে হয়েছে, অনেক ম্যাচ আপনি জয় নিয়ে আসতে পারেন নাই। আমি মনে করবো যে এই পুরো ম্যাচ 90 মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ সুপার ফুটবল খেলেছে। যেখান থেকে খেলা দরকার, ভালো পজিশনে বলেন, আপনার 50-50 বলে বলেন, সব দিক দিয়ে জাস্ট আমরা গোলটা রিসিভ করেছি অলমোস্ট ট্রানজিশন মুভমেন্টে। আমরা বল পেয়েছি, আমাদের থেকে মিস হয়েছে, ওরা কাউন্টার অ্যাটাকে গোলটা করা। আমি মনে করি যে আমাদের এশিয়ান কাপের গ্রুপ পর্যায়ে, মানে আপনি যদি দেখেন আমরা এখন 3 নম্বরে আছি, আজকে জিতলে আমরা 2 নম্বরে যাওয়ার সুযোগ ছিল, তাহলে আমরা আমাদের বেটার জায়গায় যেতে পারতাম, আমাদের উন্নতির দিকটা দেখা যেত। সব কিছু মিলে আমি বলবো যে সবকিছু মিলে ম্যাচটা ভালো ছিল, খারাপ এমন না। যে আমরা সিঙ্গাপুর, আমাদের ডিস্টেন্স আমরা জানি, তাদের দূরত্ব, হোম গ্রাউন্ডে, তাদের হোম গ্রাউন্ডে আমাদের টিম 90 মিনিটস খেলা, এত ভালো ফুটবল খেলার সঙ্গে গোলটা খুবই দরকার ছিল। আমি লাস্টে 10-15 মিনিট একটা মিরাজের, একটা হামজার সুপার ক্রসে মিরাজের বার পোস্টে লাগা, সব কিছু মিলে মানে আমাদের ভাগ্যে ছিল না। তা আমি বলবো যে আমাদের এশিয়া কাপের কোয়ালিফাই রাউন্ডের লাস্ট ম্যাচ যখন আমাদের ম্যাচটা ভালো করে শেষ হলো। মামুনুল, এই যে ভাগ্য ছিল না, পক্ষে আসেনি, এইসব আফসোসের কথা তো আমরা এই 6টা ম্যাচেই দেখলাম। 6টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচেই আমি যদি বলি, প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশ একটু হলেও কম্পিট করেছে। আনফর্চুনেটলি আমাদের পক্ষে রেজাল্ট আসে নাই 5 ম্যাচে। এই আক্ষেপের শেষ কবে নাগাদ হতে পারে? দেখেন, এটা আক্ষেপ, আপনি যদি মানে বেসিক্যালি ভাগ্যটা আমরা না বললেই চলে। ভাগ্য থাকলো না, ভাগ্যে আসলো, এই ধরনের কথা আমরা বলি। এটা আমাদের মধ্যেই আছে। আমি মনে করি যে আমরা আমাদের বেটার ফুটবলটা যদি খেলতে পারি, আমরা যদি আমাদের বেটার জায়গাটুকুতে যদি আমরা খেলতে যাই, ম্যাচ আমাদেরই হবে। আমরা আজকে বেটার ফুটবলটা খেলেছি, বাট আমরা ম্যাচ আমাদের করে নিতে পারি নাই। তারা গোল করছে, ম্যাচ তাদের করে নিছে। তাদের কিছু জায়গায় তারা বেটার ফুটবল খেলেছে, আর আফসোসটা থাকবে সবসময়। আফসোস না থাকলে আপনি উন্নতির দিক দেখবেন না। আমাদের আসলে কোথায় যাওয়া দরকার ছিল, আমাদের কোথায় থাকা দরকার ছিল, আমরা কোথায় আছি, সবকিছু মিলে একটা প্ল্যান অনুযায়ী আগানো দরকার। কারণ আমাদের টিম আগে থেকেও বেটার। এখন হামজার সাথে, সমিতার সাথে সবাই মিলে রাকিবের মিসিংটা আমরা আসলে পুরা ম্যাচে রাকিবকে আমরা মিস করছি। স্টার্টিংয়ে বলছি রাকিব থাকলে সেটিংয়ে থাকতো, আমাদের সুযোগ হতো স্কোর করার। সিঙ্গাপুর এত ইজিও ফুটবল খেলতে পারতো না, ডিফেন্ডাররা প্রেশারে থাকতো। তাহলে পুরো টিমই রাকিবকে মিস করছে। কারণ রাকিবের মতো আরেকজন যদি আমরা পাই, তাহলে আমি মনে করি যে আমাদের আরও সামনে, এটা না যে এশিয়া কাপ কোয়ালিফাই রাউন্ড শেষ হয়ে গেল আর কোনো খেলা নাই, বাট আমাদের সামনে অনেক খেলা, সাব ফুটবল আছে, ওয়ার্ল্ড কাপ তো শুরু হবে। সব কিছু মিলে আমাদের টুর্নামেন্টগুলি, ফিফা ফ্রেন্ডলি অনেকগুলি ম্যাচ আছে, এগুলোতে যদি আমরা ফোকাস করি, আমি মনে করি যে টিম আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে গুছিয়ে নিই, তাইলে আমি মনে করি যে আমাদের ভালো জায়গায় যাওয়াটা পসিবল। বলছিলেন রাকিবের বিকল্প আমাদের নেই, এটা হতাশার বিষয়। সমিত সোমকে আমরা একই রকম কথা বলতে দেখলাম যে আমাদের স্ট্রাইকিং এন্ডে একটা ভালো নাম্বার 9 যদি আমরা ফাইন্ড আউট করতে পারতাম, আমাদের এত ভুগতে হতো না। এই একটা নাম্বার 9-এর আক্ষেপ তো আজকের না, অনেক পুরনো একটা আক্ষেপ। আপনার কি মনে হয় পাইপলাইন নিয়ে কিভাবে কাজ করলে এই জায়গায় সংকটটা আমরা দূর করতে পারি? দেখেন, বিগত 6-7-8 বছর 9 বছর ধরে এই নাম্বার 9 আপনার বুঝতে হবে যে আমাদের দরকার হলো স্কোরার, ডিফেন্ডাররা স্কোর করতে পারে। আজকে আমরা যে পরিমাণ সেট পিসেস পেয়েছি, এখানে যদি আমাদের ভালো হেডার থাকতো, ভালো সেট পিস ট্রেকার থাকতো, তাইলে আপনি এই ম্যাচে যে কোনো একটা মুভমেন্ট আপনি গোল করতে পারতেন। স্কোরিং বলতে নাম্বার 9কে লাগবে এটা না। আমরা যখন 4-4-2 খেলি বা আমরা 4-2-3-1 খেলি, তো উপরে 3টাই আমাদের স্ট্রাইকার। এই নাম্বার 9টা আসলে আপনি যেটা বললেন পাইপলাইন থেকে, জুনিয়র লেভেল থেকেই, বা এটা আসলে গ্রাসরুট লেভেল থেকেই উঠে আসা। আমাদের মনোযোগ দিতে হবে 15, আমাদের মনোযোগ দিতে হবে আন্ডার 17, আমাদের মনোযোগ দিতে হবে আন্ডার 20, 23 অ্যান্ড ন্যাশনাল টিম অলমোস্ট সেম থাকে বেশিরভাগ। 7-8-9 জন ন্যাশনাল টিমের প্লেয়ার 23 টিমের এই যে খেলে, আর হলো 20 থেকে কিছু প্লেয়ার যায়। আমাদের স্ট্রাইকার
দিক যদি মনোযোগ দিতে চান এই সব জায়গায় আমাদের এই স্ট্রাইকারের নাম্বার 9-এ মনোযোগ দিতে হবে। প্লাস আমাদের বাইরের দেশের থেকে আমাদের ভালো নাম্বার 9 খুঁজতে হবে আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত। যদি আপনি খুঁজেন, আপনি যদি আপনার সঙ্গে আপনি যদি পান, কিভাবে তাকে ইউজ করবেন, ইউজ তো করতে হবে, ইউজ না করলে তো আপনি তার পারফরমেন্স পাবেন না, ইউজ করতে হবে। এখন এই জিনিসগুলো আসলে খুঁজতে হবে, রেডি করতে হবে। আমরা খোঁজার সঙ্গে সঙ্গে আমাদের পাইপলাইনটা স্ট্রং করি, তাইলে বাইরের থেকে হামজার সঙ্গে একটা প্লেয়ার আর হামজার ডিফারেন্সটা জানি বেশি না হয়, তার কমপক্ষে কাছাকাছি থাকলে ইজি আমাদের টিম একটা। যেমন এখন দেখেন মিডফিল্ডটা দেখেন, সুমিত হামজা দুইজনই খেলে, মাঝে মধ্যে সোহেল রানা খেলে, বড় সোহেল মাঝে মাঝে ছোট সোহেল খেলে, চেঞ্জিংয়ে জামাল খেলে, সব কিছু মিলে আমাদের মিডফিল্ডটা খুবই স্ট্রং। ডিফেন্ডারের দিকে দেখেন তারেক কাজী, তপু বর্মন, জুনিয়র তপু, এখন বিশ্ব চলে আসছে, বিশ্ব চলে আসার সাথে সাইড ব্যাক আরো বেশি স্ট্রং, একটু স্ট্রং এর জায়ানের পারফরমেন্সে দেখেন। সবকিছু মিলে একটা জায়গায় দুইটা করে প্লেয়ার আছে আমাদের। ওই বললাম আমাদের রাকিব, ফাহিম, ইমন, তাদের নিয়ে আমাদের অনেক, ফাহমিদুল, তাদের নিয়ে অনেক কিছু কাজ করা উচিত। তাদের নিয়ে কাজ করলে আপনি বেনিফিটটা এখন পান নাই, পরে পাবেন। এবং আরো একটা পজিশন যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে জামাল ভুঁইয়ার অন্তর্ভুক্ত। আমরা ম্যাচের আগে দেখি জামাল ভুঁইয়া প্রেস কনফারেন্স করেন, তাকেই আসলে ক্যাপ্টেন বলা হয়, কিন্তু 11-এ সে চান্স পান না। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে আমরা সাবস্টিটিউট করতে দেখলাম না। আপনিও কি মনে করেন জামাল ভুঁইয়া আসলে এই একাদশে থাকার যোগ্য না, বা তার থেকে বেটার প্লেয়ার স্কোয়াডে আছে? দেখেন এটা আমি বললাম না, এটা টিম ম্যানেজমেন্ট আর কোচ কিভাবে হ্যান্ডেল করে, কোচ তাকে কিভাবে চাচ্ছে। তাকে যদি মেন্টর হিসাবে চায় এটা একটা ভিন্ন ইস্যু, আর তাকে যদি ইউজ করতে চায় এটা কোচের উপর। বাট আমি মনে করি যে কিছু সময় তাকে ইউজ করা উচিত। আপনি তাকে প্রেস কনফারেন্সে নিচ্ছেন, কথা বলাচ্ছেন, একটা টিমের শেপের ব্যাপারে আপনি সামর্থ্যটা বলছেন, আমরা এই টিমে এই ম্যাচে এই করব, কে বলছে? জামাল ভুঁইয়া বলছে, কিন্তু জামাল ম্যাচ খেলতেছে না। এইখানে আপনার উচিত হামজাকে নিয়ে যাওয়া, এখানে আপনার উচিত সমিতকে নিয়ে যাওয়া, এখানে আপনার উচিত ডিফেন্ডার তারেক কাজীকে নিয়ে যাওয়া, উচিত রাকিবকে নিয়ে যাওয়া, কারণ তারা খেলবে, তারা জানে তারা খেলবে, তারা কিভাবে করতে পারে। বাট আমি মনে করি এই ধরনের দুইটানা না রেখে জামালের পারফরমেন্স এটা প্রভাব পড়বে, টিমের এনভায়রনমেন্টটাও নষ্ট হবে। সব কিছু মিলে আমি মনে করি টিম ম্যানেজমেন্টের এটা এখানে দেখা উচিত, কোচিং স্টাফের সবার এটা বোঝা উচিত যে যদি জামাল ক্যাপ্টেন হয়ে থাকে, যদি জামাল 23 জন স্কোয়াডে থাকে, মাসবি জামালকে আপনার সুযোগ দেওয়া উচিত। আমরা আপনার কাছে আবারও ফিরবো, কোচ নিয়ে কথা হচ্ছে, দেখে আসতে চাই ম্যাচের পরে কোচ কি বলছেন। ভালো খেলার পরেও হারের হতাশায় ভুগছেন বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরা। তার মতে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা ছিল এবারের এশিয়ান কাপে বাংলাদেশের সেরা পারফরমেন্স। কোয়ালিফাই না করতে পারলেও বাংলাদেশের পারফরমেন্স আগের তুলনায় আরও ভালো হয়েছে বলেও দাবি এই স্প্যানিয়ার্ডের। হাবিয়ার কাবরেরা কথা বলছিলেন। হাবিয়ার কাবরেরার আর 1 মাস মেয়াদ রয়েছে বাংলাদেশের কোচ হিসেবে। আপনি হাবিয়ার কাবরেরাকে আরো বেশি দিন চাইবেন কিনা বাংলাদেশের ডাগআউটে? আমার চাওয়া না চাওয়া নিয়ে কোনো কিছু যায় আসে না। আপনাকে বুঝতে হবে বাংলাদেশের ফুটবল ফ্যানরা, বাংলাদেশের ফুটবল সাপোর্টাররা, বাংলাদেশের অন্যরা কি চায়, এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশন টিম ম্যানেজমেন্ট কি চাই, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি কি চাই, ফেডারেশনের প্রেসিডেন্ট কি চাই। কারণ ওই জায়গায় কোচ আনতে গেলে আমাদের কোন লেভেলের কোচ আনতে হবে, আমাদের কোচের ডাটা কেমন হওয়া উচিত, আমাদের কোচের অবস্থান কেমন উচিত, আমাদের টিমকে কিভাবে হ্যান্ডেল করা উচিত, সবকিছু মিলে এগুলো আসলে ডিসিশন তো বিএফএফ ফুটবল ফেডারেশন নেবে। আপনার কি মনে হয় মানে বাংলাদেশের জন্য কেমন কোচ আসলে খুব ভালো হবে? দেখেন টেকনিক্যালি অনেক সলিড নাকি যার সাথে কমিউনিকেশন ফুটবলাররা ভালো করতে পারবে? দেখেন একটা আমাদের যখন এখন উন্নতির জায়গা, উন্নতি হচ্ছে, যেখানে আমাদের হামজার মতো প্লেয়ার আসছে, আরো প্লেয়ার আসবে, আমাদের দেশি প্লেয়ারদের মানও বাড়বে, আমাদের লিগের মান যখন বাড়বে দেশি প্লেয়ারদের মানও বাড়বে। সবকিছু মিলে আমাদের এমন কোচ দরকার যে কোচের সেটআপ রেডি থাকবে, যে সেটআপ ন্যাশনাল টিম যে স্টাইলে ফুটবল খেলতেছে, আন্ডার 15, 17, 20, 23 সেম স্টাইলে ফুটবল খেলবে, এবং প্রত্যেকটা এইজের কোচিং স্টাফ আলাদা থাকবে। হ্যাঁ, কারণ কমিউনিকেশনের জন্য প্রত্যেকটা কোচিং স্টাফ আলাদা থাকলে প্রত্যেকটা রেজাল্টের আপনার ভ্যালুটা থাকবে, প্রত্যেকটা কোচের চ্যালেঞ্জ থাকবে, এবং সব কিছুই ন্যাশনাল টিমের হেড কোচ আছে, টেকনিক্যাল ডাইরেক্টর আছে, তাদের মাধ্যমে এটা পরিচালনা করা হবে। তাইলে আপনি ডে বাই ডে ইমপ্রুভ করতে পারবেন। আপনি আনলেন ন্যাশনাল টিমের কোচ অনলি ন্যাশনাল টিমকে নিয়ে ফোকাস করলো,
বাট আদার্স প্লেয়ার, অনেক প্লেয়ার আছে আপনাকে খুঁজতে হবে বাংলাদেশে। Exactly. আমাদের দেশে অনেক প্লেয়ার আছে, লিগগুলি দেখতে হবে প্রত্যেকটা ম্যাচ। এমন প্লেয়ার আপনার ন্যাশনাল টিমে আছে যারা 10-15 মিনিট খেলেছে, আবার অনেক প্লেয়ার আছে যারা 2-3 ম্যাচ টানা খেলেছে, হ্যাঁ। তারা আবার ডাক পায় না, তারা কিন্তু বেস্ট পারফর্মার। এরকমও আপনার অবস্থা সিচুয়েশন হয়েছে ন্যাশনাল টিমের ডাকা না নিয়ে। প্লেয়ার আসলে কেউকে ডাকলে প্লেয়ারদের তো দোষ নেই, এটা কোচিং স্টাফ কালেক্ট করে, কারণ এখানে ম্যানেজমেন্ট হস্তক্ষেপ করে না। তাইলে আপনাকে বুঝতে হবে আপনি কিভাবে প্লেয়ারগুলিকে কাজে লাগাবেন, জুনিয়র প্লেয়ারকে কিভাবে আপনি ন্যাশনাল টিমে ইন করাবেন, তাদের পারফরমেন্স লেভেল কিভাবে বাড়াবেন, এবং ওই পারফরমেন্স লেভেল অনুযায়ী আপনার আমাদের টুর্নামেন্ট ডে বাই ডে ম্যাচ আছে, ইন্টারন্যাশনাল ম্যাচগুলি কি হইতে পারে। আমরা যদি 1 বছর পরে চিন্তা করি হবে না, আমাদের চিন্তা করতে হবে নেক্সট টার্গেটটা আমাদের কি, নেক্সট টুর্নামেন্টটা আমাদের কোন জায়গায় যেতে হবে। আন্ডার-20 সাব ফুটবল আই থিঙ্ক চলতেছে, সেমিফাইনাল আছে নেপালের এগেনস্টে। আমাদের টার্গেট আমরা যদি ফাইনাল খেলি, ফাইনাল হয়ে যে কোনো দেশের সঙ্গে মুখে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য গেছি, ওখান থেকে কিছু প্লেয়ার আপনার ন্যাশনাল টিমে অ্যাডজাস্ট করতে পারেন দেখে। সব কিছু মিলে এগুলো আসলে একটা সলিড আপনার প্ল্যান নিয়ে এগিয়ে যেতে হবে। সাডেনলি আসলাম, আপনি বললেন ওয়ার্ল্ড কাপ খেলবো, এশিয়া কাপ কোয়ালিফাই করব, আমাদের কেন উন্নতি হচ্ছে না, আমাদের এটা চেঞ্জ দরকার, ওইটা চেঞ্জ দরকার, এভাবে উন্নতি হবে না। একদম শেষে একটু ছোট্ট একটা সবথেকে পপুলার প্রশ্ন বলা চলে, জাতীয় দলের সিন্ডিকেট নিয়ে অনেক সমর্থকদের আমরা দেখি সমালোচনা করতে সামাজিক মাধ্যমে। আপনিও কি মনে করেন জাতীয় দলের সিন্ডিকেটের প্রভাব বেশি? দেখেন, ব্যক্তিগত আমার ওপিনিয়ন থাকতে পারে, বাট আমার ইনভলভমেন্ট নাই ওখানে, তাই আমি আমার ওপিনিয়নে কোনো গুরুত্ব রাখে না। সেই জাতীয় দলের অভিজ্ঞতা বা বর্তমান পর্যবেক্ষণে আপনি কি মনে করেন এখানে সিন্ডিকেট খুব বেশি কাজ করে বা পারফর্মাররা খুব বেশি সুযোগ পায়? দেখেন, এখানে সিন্ডিকেটটা করবেটাকে, সবকিছু তো হেড কোচের উপর। হেড কোচ চাইলে জিকুকে ডাকতে পারতো, হেড কোচ চাই নাই, জিকুকে ডাকে নাই। বাকি কোচিং স্টাফ তাকে সাপোর্ট দিতে পারছে নাকি পারে না আমি জানি না। তাই হেড কোচ যদি সিন্ডিকেট বলা হয়, তাহলে হেড কোচের উপরই আপনার দায়ভারটা নিতে হবে। রেজাল্ট ভালো হলে হেড কোচের উপর সাকসেসটা যাবে, রেজাল্ট খারাপ হলে হেড কোচের উপর নিতে হবে। কোচিং দায়িত্বটা এরকম। তাহলে আপনাকে বুঝতে হবে কোচ কি চাই, ঠিক আছে? কখনো কখনো কি কোচের পছন্দটা বেশি প্রাধান্য পায় জাতীয় দলের সিলেকশনের উপরে? দেখেন, প্রত্যেকটা কোচের পছন্দের প্লেয়ার থাকে, আপনার ওইটার বাইরেও। যেমন জামালকে নিশ্চয় কোচ পছন্দ করে বলে স্টিল নাও জামাল কোচের সাথেই আছে। এরকম প্রত্যেকটা কোচের এক একজন পছন্দ থাকে। তারপর আপনার রেজাল্টও ইম্পর্টেন্ট। আমি পছন্দের প্লেয়ার খেলালাম, আমার টিম রেজাল্ট পেল না, এটা তো একটা ফ্যাক্ট থাকে। এখন আপনাকে রেডি করতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে টিম আপনার মতো করে রেডি করতে হবে, জবাব দিতে আপনিই করবেন। তাহলে আমি মনে করি হেড কোচের গুরুত্ব এখানে সবচেয়ে বেশি। বাকিরা যারা বলতেছে, এটা যদি হয়ে থাকে, এটার একটা টুর্নামেন্ট শেষ, এখন যখন এশিয়া কাপ, তখন একটা কমিটি হবে, যাচাই বাছাই করবে আসলে কি হেড কোচকে অ্যাসিস্ট্যান্ট কোচরা হেল্প করছে নাকি, অ্যাসিস্ট্যান্টের কথা হেড কোচ শুনছে নাকি। সব কিছু মিলে প্রত্যেকটা টুর্নামেন্ট বা কোনো কিছু ম্যাচের পর কথাবার্তা হয়, মিটিং হয়। এই মিটিংয়ের মধ্যে যদি কোনো কিছু বেরিয়ে থাকে, এটা শাস্তির জায়গা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শকরাও তাদের এই সিন্ডিকেট বিষয়ের প্রশ্নের উত্তরটা পেয়েছে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল। কথা বলছিলাম এশিয়ান কাপে বাংলাদেশের সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।